আসসালামু আলাইকুম। এক্সোটিক ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা বর্তমানে যারা বাংলাদেশি স্টুডেন্টস রয়েছেন, যারা এই বছর দ্যাট মিনস 2025-26 ইনটেকে ইটালিতে স্টুডেন্ট ভিসা প্রসেস করছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সোটিক ইন্টারন্যাশনাল প্রতি বছরই ইটালিতে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে এবং এই স্টুডেন্ট যাওয়ার কারণেই এক্সোটিক ইন্টারন্যাশনাল আজ ইটালি ভিসা প্রসেসিংয়ের জন্য খুবই খ্যাতিসম্পন্ন একটি স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্ম। আমরা অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত ইটালির যে প্রসেসিং রয়েছে তার আপডেটসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের আপডেটসটি হলো, ইটালি প্রতি বছরই তাদের ভিসার জন্য একটি চেকলিস্ট প্রদান করে থাকে এবং এই বছরও তাদের চেকলিস্টটি পাবলিশড হয়েছে, যেখানে 2024 ইনটেক এবং 25 ইনটেকের মধ্যে কিছু ডিফারেন্স লক্ষ্য করা যায়। এই ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই ডিফারেন্সগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডিফারেন্সগুলো না জেনে আপনি যদি 2024 ইনটেকের কোনো চেকলিস্ট দিয়ে আপনি প্রসেসিংটি সম্পন্ন করেন, তাহলে আপনার ভিসাটি রিফিউজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের 2024 এবং 2025-এর যেই চেকলিস্টটি রয়েছে সেই চেকলিস্টটি শো করব। এই দুটি চেকলিস্টের মধ্যে বিশেষ কিছু পার্থক্য রয়েছে। এই চেকলিস্টগুলোর মধ্যে প্রথম যেই টপিকসটি রয়েছে সেটা হলো ন্যাশনাল ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আগের মতোই একই রকমই রয়েছে, এখানে তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। এই ডি টাইপ অ্যাপ্লিকেশনটি আপনি ডিউলি ফিল করতে পারেন ইংলিশে, এবং এখানে যদি আপনি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে আপনি অ্যাজ এ স্টুডেন্টস বা অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট আপনি সাইন করবেন, আর 18 বছরের নিচে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার লিগ্যাল গার্ডিয়ান সাইন করবে। এই ব্যাপারটি অবশ্যই লক্ষ্য করবেন। সেকেন্ডলি, টু রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল ফটোস। ইউরোপের অন্যান্য দেশে যে সাইজটি ব্যবহার করা হয় তা হলো 45x35 mm, আর ইটালিতে আপনারা যেই সাইজটি সাবমিট করতে হবে, যেই ফটো সাইজটি আপনাকে সাবমিট করতে হবে তা হলো 40x35 mm। সো এই জিনিসটি অবশ্যই লক্ষণীয়, এটা লক্ষ্য করেই অবশ্যই আপনার প্রপার সাইজড ফটোই আপনি সাবমিট করবেন। 3 নম্বর যে কলামটি রয়েছে সেখানে রয়েছে ভ্যালিড পাসপোর্ট। অবশ্যই এই পাসপোর্টটি আপনাকে অরিজিনাল কপি এমবিসিতে সাবমিট করতে হবে এবং পুরো পাসপোর্টের একটি ফটোকপিজও সাথে প্রদান করতে হবে। এই পাসপোর্টটিতে অবশ্যই 3 মাসের মেয়াদ থাকতে হবে এবং মিনিমাম 2টো ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে ভিসা প্রদান করার জন্য। সো এই টপিকসগুলো অলমোস্ট গত বছরের মতো সেম রয়েছে। 4 নম্বর যে টপিকটি রয়েছে, প্রুফ অর প্রি এনরোলমেন্ট টু ইটালিয়ান ইউনিভার্সিটি অর AFAM ইনস্টিটিউটস। এখানে আপনারা গতবারের সাথে যে পার্থক্যটি পাবেন, গতবারে প্রি এনরোলমেন্টে শুধু একটি কথাই উল্লেখ করা ছিল যে মেনশনিং এনরোলমেন্ট অ্যান্ড টিউশন ফিজ। দ্যাট মিন্স আপনার এনরোলমেন্টে আপনার টিউশন ফিজটি উল্লেখ করা থাকবে, বাট এবার প্রি এনরোলমেন্টে আপনার যে এক্সট্রা ডকুমেন্টটি সাবমিট করতে হবে সেটা হলো আপনার ডিওভি বা সিমিয়া। যে কোনো প্রসেসই আপনি করে থাকুন না কেন সেটি অবশ্যই আপনার প্রি এনরোলমেন্টে মেনশন করা থাকতে হবে। এখানে 5 নম্বর যে কলামটি রয়েছে সেটা হলো ইভেনচুয়াল অ্যাসাইনমেন্ট অফ স্কলারশিপ। এটি গতবারের মতো ঠিক আগের প্রসেসিংটি রয়েছে, সো এখানে কোনো চেঞ্জ লক্ষণীয় নয়। 6 নম্বর যে কলামটি রয়েছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন। এখানে যেই প্রসেসিং সিস্টেমটি রয়েছে, গতবারের যেই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং এবার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সাবমিশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষণীয়, যা হলো গতবার আপনি আইএলটিএস সার্টিফিকেট সাবমিট করতে পেরেছেন, যদিও সেখানে গতবারও লেখা ছিল যে আপনি মিনিমাম 6 স্কোর নিয়ে পেপার সাবমিট করতে হবে, বাট আইএলটিএস 5.5 বা এর থেকে নিচের স্কোর বা উইদাউট আইএলটিএস স্টুডেন্টও এমবিসিতে পেপার সাবমিট করার সুযোগ পেয়েছেন। এবারও হয়তো আপনারা সাবমিশনের সুযোগ পাবেন, বা সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি ডিসক্লেমার ইস্যু করা হবে। এবং আইএলটিএস এর ব্যাপারে একটি কথা এখানে একেবারেই স্ট্রিক্টলি মেনশন করে দেওয়া হয়েছে, তা হলো আইএলটিএস ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস ইটালিতে বাংলাদেশে অবস্থিত যে ইটালিয়ান এমবেসি তারা রিসিভ করবে না। তারা বলেছে অনলি আইএলটিএস ইজ অ্যাকসেপ্টেড ইন দিস এমবেসি, এবং আইএলটিএস এর মেয়াদ 2 বছরের বেশি হতে পারবে না এবং 6 এর নিচে কোনো স্টুডেন্ট পেপার সাবমিশন করতে পারবে না। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস দেওয়ার ব্যাপারে কিছু রুলস রেগুলেশন স্ট্রিক্ট হয়েছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে জেনে শুনে বুঝে আপনাদের পেপারসটি সাবমিট করা জরুরি। 7 নম্বরে রয়েছে প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস অফ অ্যাপ্লিকেন্টস। এই টপিকেও একটি বিশেষ লক্ষণীয় ব্যাপার হলো, আগে যে ইনফরমেশনটি ছিল সেখানে লেখা ছিল যে আপনি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করার সুযোগ পাবেন,
এখন যে টপিকটি এসছে সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে মিনিমাম 12 মান্থস ম্যাচুরিটি সহ আপনাকে ব্যাংক স্টেটমেন্ট এমবিসিতে সাবমিট করতে হবে। প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস অফ স্পন্সর, এখানেও আপনার যে স্পন্সর হবে, স্পন্সর হওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাবা অথবা মাকে স্পন্সর হিসেবে শো করবেন। এবং এখানেও গতবারের সাথে যে পার্থক্যটি সেটি হলো গতবার ছিল মিনিমাম 6 মান্থ ম্যাচিউরড ব্যাংক আপনাকে সাবমিট করতে হতো, এই বছর আপনাকে মিনিমাম 12 মান্থস ম্যাচিউর ব্যাংক আপনাকে সাবমিট করতে হবে। এবং ফিনান্সিয়াল যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তার সাথে আপনার ইনকাম সোর্স হিসাবে আপনার স্যালারি, ওনারশিপ অর প্রপার্টি, নন রেসিডেন্স, ফিনান্সিয়াল প্রোডাক্ট সহ প্রপার ডকুমেন্টেশন আপনাকে এই ব্যাংক স্টেটমেন্টের সাথে সাবমিট করতে হবে। 9 নম্বর যে কলামটি রয়েছে সেখানে প্রুফ অফ ফ্যামিলি রিলেশনশিপ উইথ দ্য স্পন্সর। সো প্রপারলি আপনাকে বার্থ সার্টিফিকেট এবং ডিউলি অ্যাপোস্টাইল বাই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, এটি অবশ্যই প্রুফ করতে হবে। যেটি গতবার দেওয়া ছিল শুধু ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট শো করতে হবে, সেখানে আপনাকে এবার বার্থ সার্টিফিকেট শো করতে হবে। দ্যাট মিনস বার্থ সার্টিফিকেট শো করলে সেখানে আপনার বাবা মার নামটি অবশ্যই মেনশন করা থাকবে এবং এটি অবশ্যই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইলড হতে হবে এবং এটি দিয়েই আপনার যেই প্রুফ অফ ফ্যামিলি রিলেশনশিপ সেটি প্রুফ করতে হবে। সো এই জায়গাটিতেও একটি বেসিক পার্থক্য রয়েছে। এরপরে আসি প্রুফ অফ অ্যাকোমোডেশন। প্রুফ অফ অ্যাকোমোডেশন নিয়েও আপনাদের এবার কিছু স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ রয়েছে, কারণ গতবারের থেকে এই জায়গাটিতে এবার প্রসেসিংটি একটু লিবারেল হয়েছে। গতবার যে রুলসটি ছিল সেখানে আপনাকে প্রুফ অফ অ্যাকোমোডেশন দেখাতে হলে আপনাকে পারচেস কন্ট্রাক্ট অর রেন্টাল কন্ট্রাক্ট অফ অ্যান অ্যাপার্টমেন্ট এটি নর্মালি শো করতে হতো এবং সেই ক্ষেত্রে আপনি যে রেন্টাল কন্ট্রাক্টটি করবেন সেই রেন্টাল কন্ট্রাক্ট পার্সনের আইডি এবং ডিউলি সাইনড কন্ট্রাক্ট প্রসেস করতে হতো। এই জায়গাটিতে এবার কিছু লিবারেল হয়েছে এমবিসি, সেখানে আপনার এই কন্ট্রাক্টটি যদি আপনি না পেয়ে থাকেন বা যদি ম্যানেজ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি টেম্পোরারি অ্যাকোমোডেশন রিজার্ভেশন রিসিপ্টও ফর অ্যাটলিস্ট 30 ডেজ এই ডকুমেন্টটিও আপনি সাবমিট করার সুযোগ পাবেন। সো এটা ডেফিনেটলি আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আচ্ছা, এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো 11 নম্বর টপিকটি। এখানেও একটি ডিফারেন্স লক্ষণীয়, যেটি গত বছরের তুলনায় এবারের প্রসেসিং সিস্টেমটি একটু লিবারেল হয়েছে। সেখানে যেই রিটার্ন এয়ার টিকিট বুকিং দেওয়ার যে সিস্টেমটি ছিল সেই জায়গাতে এবার ওয়ান ওয়ে এয়ারলাইন্স টিকিট বুকিংটি দেওয়ার রুলস হয়েছে। সো এখানে আপনাদের ওয়ান ওয়ে টিকিট দিলে চলবে, এই জায়গাটিতে আপনারা একটা রিল্যাক্সেশন পাচ্ছেন। 12 নম্বর কলাম নিয়ে কথা বলি। 12 নম্বর কলামে গত বছর যে ট্রাভেল ইন্স্যুরেন্সের ইনফরমেশনটি রয়েছে এবারও সেই একই ইনফরমেশনটি প্রোভাইড করা হয়েছে। সো এই জায়গায় তেমন কোনো চেঞ্জ নাই। 13 যে কলামটি রয়েছে সেটা হলো ডকুমেন্ট রিলেটেড টু সিভিল স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, এটিও আগের মতোই রয়েছে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, কোনো স্টুডেন্ট যদি ম্যারিড স্টুডেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে গতবার যেটি ছিল যে নিকানামাটি সাবমিট করলেই হতো, এখানে যে চেঞ্জটি এবার হয়েছে সেটি হলো নিকানামাটি অবশ্যই ইংলিশ ট্রান্সলেটেড হতে হবে এবং এটি অবশ্যই বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স থেকে অবশ্যই অ্যাপোস্টাইল করে সাবমিট করতে হবে। 40 নম্বর যে কলামটি রয়েছে, ইন কেস অফ মাইনর অ্যাপ্লাইং ফর ভিসা, এটি প্রসেসিং সিস্টেমটি গতবারের মতোই একই রয়েছে। যারা 18 বছরের নিচে স্টুডেন্টস আছেন বেসিক্যালি এটি অ্যাপ্লিকেবল। সো এই প্রসেসটি আগের মতো রয়েছে। এবং 15 নম্বর যে কলামটি রয়েছে দ্যাট ইজ ফর নন বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস। সো তাদের জন্য যে রুলসটি আগের মতো রয়েছে এখনও সেই আগের রুলসটি ফলো করা হচ্ছে। সো এই প্রসেসটি থেকে আমরা বেসিক যে জিনিসগুলো পাচ্ছি সেটা হলো আমাদের যে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশনটি আমরা সাবমিট করব, এই প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশনটি অবশ্যই আমাদেরকে এবার সাবমিশন করার সময় এখানে আপনার ডিওবি বা সিনিয়র যে সার্টিফিকেটসগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার প্রি এনরোলমেন্ট সার্টিফিকেটে মেনশন করা থাকতে হবে। যে প্রুফ অফ যে প্রি এনরোলমেন্টটি আপনি এমবিসিতে সাবমিট করবেন সেই ডকুমেন্টটি অবশ্যই আপনাকে এই ডিওবি বা সিনিয়র কথাটি মেনশন করা থাকতে হবে, যেটি আগে এই কথাগুলো মেনশন করা ছিল না। তাছাড়া ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটি ফিক্সড করা হয়েছে, যেখানে আইএলটিএস ছাড়া অন্য কোনো সার্টিফিকেটস তারা অ্যালাউ করবে না, এই জিনিসটি এবার মেনশন করা হয়েছে। এবং 7 নম্বর এবং 8 নম্বর কলামে যেই প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অথবা প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস অফ ইউর স্পন্সর, এই দুটো ডকুমেন্টসের ক্ষেত্রেই আপনার 6 মান্থ ম্যাচুরিটি জায়গায় 12 মান্থস ম্যাচুরিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া টিকেটের ক্ষেত্রে আপনি ওয়ান ওয়ে টিকিট শো করতে পারবেন, বাকি ডকুমেন্টসগুলো অলমোস্ট একই রকম রয়েছে। আর অ্যাকোমোডেশনের ব্যাপারেও আপনাদের এখানে একটা রিল্যাক্সেশন আছে, সেটা হলো আপনি কোনো ল্যান্ডলর্ডের থেকে যদি এগ্রিমেন্ট না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি 30 দিনের
বুকিংস দিয়ে, দ্যাট মিনস হোটেলস বুকিংস দিয়েও আপনি প্রসেস করার সুযোগ পাবেন। সো এই রুলসগুলো আপনি ভালোভাবে জেনে নিন, এবং আপনি যদি এক্সোটিক ইন্টারন্যাশনাল আসেন, এক্সোটিক ইন্টারন্যাশনাল আপনাদেরকে এই ধরনের ইনফরমেশনগুলো কোথায় কি প্রসেস করতে হবে এবং কোথায় আপনাকে ফোকাস করতে হবে, কোন ডকুমেন্টগুলো আপনাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবে। এবং এই ডকুমেন্টগুলো নির্ভুলভাবে প্রপার প্রেজেন্টেশন দিয়ে সাবমিট করলে আমি আশা করি যে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ভিসাটি অর্জন করতে পারবেন। সো আবারও আপনাদেরকে এক্সোটিক ইন্টারন্যাশনালে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এক্সোটিক ইন্টারন্যাশনালে ভিজিট করুন এবং এক্সোটিক ইন্টারন্যাশনালের সহায়তায় আপনি প্রপার একটি ডকুমেন্ট করে আপনার পেপারসি এমবেসিতে প্রসেস করুন এবং আপনার সেই কাঙ্ক্ষিত ভিসাটি অর্জন করুন। ধন্যবাদ।